ঈদের টানা ৯ দিন ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত। শেষ মুহূর্তে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। যুক্তরাষ্ট্রের সঙ্গে কমানো হবে বাণিজ্য ঘাটতি। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা। ওয়াশিংটনের সঙ্গে কথা বলবেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন দিগন্ত কুমিল্লায় ইপিজেড। অর্থ বছর শেষে $1 বিলিয়ন রপ্তানির প্রত্যাশা। এবং বাংলাদেশ সহ 14টি দেশের ওপর সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা আগামী জুন থেকে কার্যকর হতে পারে। শুভ সকাল, স্বাগত এখন সকালে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ঈদের টানা 9 দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে দেশের সব সরকারি অফিস, ব্যাংক, আদালত। সেই সঙ্গে রোজার আগের সূচি অনুযায়ী 9টা থেকে 5টায় ফিরছে অফিস সূচি। এর ফলে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে অফিসগুলো। ঈদের আগে 27 মার্চ বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হয় টানা 9 দিনের সরকারি ছুটি। এর মধ্যে 31 মার্চ সোমবার দেশে ঈদ উল ফিতর উদযাপন হয়। প্রজ্ঞাপন অনুযায়ী 31 মার্চ সাধারণ ছুটি। ঈদের আগের দিন 30 মার্চ ও ঈদের পরের দিন 1 ও 2 এপ্রিলও ছুটি ছিল। 3 এপ্রিল ছুটি হয় নির্বাহী আদেশে। সব মিলিয়ে এবার ঈদের ছুটি হয় 5 দিন। আর 2 দফায় শুক্র ও শনিবার মিলিয়ে আরও 4 দিন ছুটি যোগ হয়। মোট 9 দিন ছুটি কাটানোর সুযোগ পান সরকারি বেসরকারি চাকরিজীবীরা। ঈদের লম্বা ছুটি কাটিয়ে এখনও কর্মস্থলে ফিরছেন অনেকেই। ফলে সড়ক ও রেলপথে রয়েছে যাত্রীচাপ। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, আজ থেকে তো কর্মদিবস শুরু হচ্ছে, তো সড়কে যাত্রীচাপ কেমন দেখছেন জানাবেন, এবং ফিরতি পথে যাত্রীদের কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে কিনা? মুক্তি কর্মস্থলে ফিরছেন মানুষ। ঈদের আনন্দ শেষে, পরিবার পরিজনের সাথে উদযাপন শেষে কিন্তু মানুষজন আবার কর্মস্থলমুখী হয়েছেন। এবং আমরা আছি এই মুহূর্তে ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডে। এটিকে ঢাকা বাস স্ট্যান্ড বলা হয়, অর্থাৎ ঢাকার যে যানবাহনগুলো রয়েছে, বাসগুলো রয়েছে, এখান থেকে গেটলক এবং সাধারণ সার্ভিস সবগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায়। তো এখানে আমরা ভোর থেকেই দেখতে পাচ্ছি যে প্রচুর যাত্রীদের চাপ রয়েছে এবং লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন গাড়ির জন্যে। যেমন আমরা যে এখন যে জায়গাটিতে আছি, এটি হচ্ছে গেটলক সার্ভিস ইউনাইটেডের যে বাসগুলো যেখানে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু বাসের সামনে অবস্থান করছেন, অর্থাৎ পাশে একটি বাস রয়েছে, সেটি একেবারে পূর্ণ হয়েছে। কিছুক্ষণের মধ্যে এটি ছেড়ে যাবে এবং অন্য আরেকটি বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। তারা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন, এবং ইউনাইটেডের সামনে এখন পর্যন্ত যে লাইন আছে, এখানে আরও বেশ কয়েকটি বাস কিন্তু ছেড়ে যেতে পারে, কিন্তু বাস স্বল্পতার কারণে বা বাস না আসার কারণে কিন্তু যেতে পারছে না। বিপরীত চিত্র কিন্তু পাশেই আরেকটি সার্ভিস রয়েছে শৌখিন এক্সপ্রেস, সেখানে কিন্তু প্রচুর বাস রয়েছে, কিন্তু মানুষজনের সেটির প্রতি তেমন আগ্রহ নেই। যার কারণে প্রচুর বাস থাকলেও কিন্তু সেই বাসগুলো ধীরে ধীরে ছাড়ছে, যার কারণে চাপ পড়েছে ইউনাইটেডে। শৌখিনে কিন্তু তেমন চাপ নেই। তবে এখানে যারা যাত্রী আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ইউনাইটেড সার্ভিস কিন্তু এই ঈদকে কেন্দ্র করে, যাত্রীর চাপকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। অর্থাৎ এখান থেকে ঢাকার, ময়মনসিংহ থেকে ঢাকার বাস ভাড়া এখানে 310 টাকা স্বাভাবিক সময়ে, কিন্তু এখন 500 টাকা করে আদায় করা হচ্ছে বলে যাত্রীরা আমাদের কাছে অভিযোগ করেছেন। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু এই বাস স্ট্যান্ডে এসেছেন এবং এটি তদারকি করেছেন, অভিযান চালিয়েছেন। তারপরেও কিন্তু এই অতিরিক্ত ভাড়া আদায়ের যে বিষয়টি, সেটি নিয়ন্ত্রণ করা যায়নি। আমরা এখানে আসার পরেই কিন্তু বেশ কিছু যাত্রী আমাদের কাছে অভিযোগ করেছেন যে তারা কোনোভাবেই আর সুরাহা পাচ্ছেন না। অর্থাৎ ঢাকা থেকে আসার সময় ঈদের আগে কিন্তু এই ভাড়া নিয়ে এতটা নৈরাজ্য ছিল না, যেটা এখন তাদের ভোগ করতে হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু যেতে হচ্ছে। ইউনাইটেড বাস
500 টাকা আদায় করা হচ্ছে এবং শৌখিন যে বাসগুলো রয়েছে সেগুলোতে স্বাভাবিক সময়ে 200 থেকে 250 টাকায় যে বাসগুলো ঢাকায় যাত্রী পরিবহন করতো এখন সেগুলো থেকে 300 থেকে 350 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এবং এইটি হচ্ছে মাসকান্দা বাস স্ট্যান্ডের চিত্র। আমি যদি একটু বাইরের বাস স্ট্যান্ডের কথা বলি, যেমন পাটগুদাম বাস স্ট্যান্ড থেকে বেশ কিছু বাস, বিশেষ করে লোকাল বাসগুলো কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিভিন্ন গন্তব্য থেকে শেরপুর, কিশোরগঞ্জ, হালুয়াঘাট, গৌরীপুর থেকে বিভিন্ন বাস কিন্তু এই পাটগুদাম বাস স্ট্যান্ড হয়ে ঢাকা যায়। ঠিক সেখানেও কিন্তু একটি নৈরাজ্য রয়েছে এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে যেভাবে পারছেন 400, 500, 600 যে যেভাবে পারছেন সেভাবে কিন্তু বাসের ভাড়া আদায় করা হচ্ছে এবং যাত্রীরা কিন্তু এই ভাড়া নিয়ে বেশ বেকায়দায় রয়েছেন। আর এই মাসকান্দা বাস স্ট্যান্ডে ইউনাইটেডের যারা যাত্রী রয়েছেন তারা যেমন অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, পাশাপাশি দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বাস না থাকার কারণে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাড়ানোয় ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশটির সঙ্গে আমদানি বাড়ানোর মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানো হবে। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, সমস্যা সমাধানে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে ৭৪% শুল্ক আরোপের তথ্যটি সঠিক নয় বলেও জানান উপদেষ্টা। মুন্নাফ রশিদের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা যখন বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ড অবস্থান করছেন তখন বুধবার বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। করণীয় ঠিক করতে শুক্রবার দেশে ফিরেই শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে উপস্থিত ছিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সহ ৩ জন উপদেষ্টা, ছিলেন এনবিআর চেয়ারম্যান, বিডার নির্বাহী চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বাংলাদেশের জন্য কোনো সংকট তৈরি করবে না। দেশটির প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেবেন প্রধান উপদেষ্টা। বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করব। শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র, যা একক দেশ হিসেবে সবার উপরে। উপদেষ্টা জানান, ওয়াশিংটনের নতুন শুল্ক নীতিতে নেতিবাচক প্রভাব পড়বে না এ খাতেও। এতে কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই, এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে। এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। সব কিছু কিন্তু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়, এটা আমি সবসময় বলি। আমরা যখন কারোর সঙ্গে আলাপ করি, আমরা নিশ্চয়ই আমাদের প্রতিযোগীদেরকে জানতে দিতে চাই না যে আলাপগুলো হচ্ছে, তাহলে পরে আমরা একটা বিপদে পড়ে যাব। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে ৭৪% শুল্ক আরোপের তথ্যটি সঠিক নয় বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্যে ৩%-এরও কম শুল্ক নেয় বলে জানান তিনি। ৩/৪ কম, ৭৪%-এর তথ্যটা সঠিক নয়। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। নানা প্রতিকূলতা পেরিয়ে চলতি অর্থ বছরে পণ্য রপ্তানিতে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে কুমিল্লা ইপিজেড। এরই মধ্যে গেল ৮ মাসে রপ্তানি হয়েছে প্রায় ৮,০০০ কোটি টাকার পণ্য। ইপিজেড কর্তৃপক্ষ বলছে, অর্থ বছর শেষে এই সংখ্যা ছাড়াতে পারে প্রায় $1 বিলিয়ন পর্যন্ত। এখানে পণ্য রপ্তানির পাশাপাশি বেড়েছে বিনিয়োগ ও কর্মসংস্থান। মাসুদ আলমের প্রতিবেদন। কুমিল্লা ইপিজেড
দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্র। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ বর্তমানে 30টি বিদেশি, 60টি যৌথ ও 11টি দেশীয় বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এখানে। চলতি অর্থবছরের গেল প্রথম 8 মাসেই রপ্তানি হয়েছে $646.30 মিলিয়ন টাকার অঙ্কে, যা প্রায় 8,000 কোটি টাকা, যা ইতোমধ্যেই আগের অর্থবছরের চেয়ে বেশি। ইপিজেড কর্তৃপক্ষের প্রত্যাশা, পরিস্থিতি স্বাভাবিক থাকলে 2024-25 অর্থবছরে রপ্তানি ছাড়াবে প্রায় 10,000 কোটি টাকায়। কোভিড পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ব্যাহত হয় কাঁচামাল আমদানি ও রপ্তানি কার্যক্রম। তবে চলতি অর্থবছরের শুরু থেকেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলছেন এই কর্মকর্তা। রপ্তানি দ্বারা আসলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে যে গার্মেন্টস, বিশেষ করে ইপিজেডের যে প্রোডাক্টগুলা, এগুলার অর্ডার বৃদ্ধি হওয়াতে এবং শ্রমিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থানে বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে আমাদের কুমিল্লা ইপিজেডে যেহেতু নতুন খালি কোনো প্লট নেই, বিল্ডিং নেই, সেই জন্য ইনভেস্টমেন্ট সেভাবে না বাড়লেও এক্সিস্টিং যারা বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে তারা তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ করছে। বর্তমানে ইপিজেডের 48টি প্রতিষ্ঠানে কাজ করছে 50,000-এর বেশি শ্রমিক, যার 65%ই নারী। তৈরি হচ্ছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, সোয়েটার, ইলেকট্রনিক্স পার্টস, ফুটওয়্যার, সেফটি জ্যাকেট সহ নানা পণ্য। তবে চাহিদা থাকা সত্ত্বেও নতুন বিনিয়োগকারীদের জন্য নেই পর্যাপ্ত প্লট, ফলে বিনিয়োগকারীরা বাধ্য হচ্ছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশে শিল্প প্রতিষ্ঠান গড়তে, যা নষ্ট করছে পরিবেশ। তাই অঞ্চলটিকে বাড়িয়ে নতুন প্লট বাড়ানোর দাবি ব্যবসায়ী নেতাদের। কমিটমেন্টটা আমাদের ঠিক ছিল, এখানে যারা ব্যবসা করেন তারা কমিটমেন্ট পেয়েছেন, তারা এখন চিন্তা করছেন যে কুমিল্লাতেই হলেই আমাদের জন্য ভালো হয়। কিন্তু এখন যেই ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো সীমিত। এখন যদি আরও জায়গা বাড়ানো হয় তাহলে আমার মনে হয় আরও ইন্ডাস্ট্রি হলে এখানে আরও অনেক বেশি বায়ার আসবে এবং আমাদের রপ্তানি আরও অনেক বেড়ে যাবে। অনেকে এই ইপিজেডে বাইরে শিল্প প্রতিষ্ঠান করতেছে, যারা কমফোর্ট ফিল করতেছে তারা বাইরেও শিল্প প্রতিষ্ঠান করতেছে। তা এখন আমার যেহেতু ইপিজেডের নাই, আমাদের নতুন যে ইপিজেড হচ্ছে মিরেশ্বর ইকোনমিক জোনে, ওইখানেও আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট হচ্ছে এবং অলরেডি 4টা ইন্ডাস্ট্রি রপ্তানি শুরু করছে। 267 একরের কুমিল্লা ইপিজেডে রয়েছে 240টি শিল্প প্লট। শুধু রপ্তানি নয়, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বড় ভূমিকা রেখে চলেছে এই অঞ্চল। মাসুদ আলম, এখন, কুমিল্লা। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বিএনপির দাবির সঙ্গে একমত হেফাজতে ইসলাম। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। এছাড়া 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের গণহত্যার বিচারের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিএনপি। সেই শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার চেয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ওনারা সেই মামলার সুষ্ঠু বিচার চায়, দ্রুত নিষ্পত্তি চান। আমরা তার সাথে একমত। আমাদের জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। আগুনে পুড়ল রাজধানীর শাহবাগ মোড়ে ফুলের দোকান। রাত 10টার দিকে সিলিন্ডার ও বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। মূলত কী কারণে আগুনের সূত্রপাত হয় সেটা নির্দিষ্ট করে না জানালেও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানিয়েছেন, বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ ও কিছু বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, শাহবাগ ফুল মার্কেটে একসাথে 7 থেকে 8টি দোকান পুড়ে গেছে। ফুলের দোকানে ক্ষয়ক্ষতি খুব বেশি না হলেও কিছু কাপড়ের দোকানে ব্যাপক ক্ষতি সাধন হয়। আগুন নিয়ন্ত্রণে আসলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদের। বেলুন ফুলানোর জন্য যে গ্যাসটা ব্যবহার করা হয় হিলিয়াম অথবা হাইড্রোজেন, এই গ্যাসের সিলিন্ডার ছিল, সেখান থেকে গ্যাস বের হচ্ছিল এবং আগুন বের হচ্ছিল, আগুন হচ্ছিল। এটা আমরা ফোমের সাহায্যে আগুনটা নির্বাপন করে অত্যন্ত সাবধানতার সাথে। এটা সিলিন্ডার বাস্টা হওয়ার পরে হয়তো ওদের কিছু হাত পা লাগছে, লাগার পরে ওরা বাইরে দিচ্ছে। এখানে আমরা পানি মারতে যাইব, কয়েকটা দোকানদার দিয়ে এখানে সিলিন্ডার বাস্টা, তাতে কেউ যায়নি। অত্র এলাকার পুরো বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুল মার্কেট, এই মার্কেটটাই পড়া গেছে, যার জন্য এখানে বিভিন্ন ক্ষতি নিরূপণ করা যা আসলে অসম্ভব হয়ে যায়।
পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তর জেলা ফরিদপুর। তবে এবার অনেকটা হতাশ এ অঞ্চলের চাষিরা। উৎপাদন খরচের তুলনায় বাজারের দাম কম থাকায় হতাশ তারা। বাকিটা জানাবেন মফিজুর রহমান শিপন। ফরিদপুরের বিস্তীর্ণ মাঠে পেঁয়াজ চাষিদের ব্যস্ততা। ক্ষেত থেকে পেঁয়াজ তোলার পর বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছে বাজারে। গেল বছর ভালো দাম পাওয়ায় এবার সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে 5,000 হেক্টর বেশি জমিতে পেঁয়াজ আবাদ করেন এ অঞ্চলের কৃষকরা। কিন্তু চলতি মৌসুমে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। তাদের অভিযোগ, উৎপাদন ব্যয়ের সঙ্গে নেই বাজার দরের ফারাক। পেঁয়াজের দামও তো তুলনামূলকভাবে কম, খরচের থেকে দামের হারটা কম। প্রতি মনে পেঁয়াজ 2500-2000 তাহলে কোন মতো 22 টাকা থাকে। পেঁয়াজ 2000 টাকা মন হলে আমাদের খরচ ওঠে না, তাও এখন বেচতে হইতেছে 1000-1100 টাকা এরকম। কৃষকরা জানান এবার বৃষ্টি কম হওয়ায় মেলেনি কাঙ্ক্ষিত ফলন, বেড়েছে উৎপাদন ব্যয়ও। কিন্তু ফরিদপুরের বাজারগুলোতে পাইকারিতে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়, যা 1800 থেকে 2000 টাকা হলে লাভবান হওয়ার আশা তাদের। পেঁয়াজ হলো 40 মণ, দেয়া নাই, বৃষ্টি নাই, ওষুধ পাতি দিতে দিতে তাতে কিছুই থাকে না। 1500 টাকা মন করে আমাকে ব্যয় হয়েছে, বাজার তো 1200, তো আমাকে উঠানোর খরচ হচ্ছে একটা কিষানের দামে 1000 উঠোতে। এমন অবস্থায় কৃষকদের পেঁয়াজ সংরক্ষণ করে পরে বাজারজাত করার পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। 15টা জেলায় 4000 ব্লোয়ার মেশিন দিবেন আর কি। আমরা আশা করতেছি যে এপ্রিলের মাঝামাঝির দিকে, তাহলে এটা যদি দেওয়া হয় কৃষক তাদের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তারা সংরক্ষণ করতে পারবে এবং সংরক্ষণ করলে পরবর্তীতে আরো ন্যায্য মূল্য পাবেন। ফরিদপুরে এবার 48,000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় 7 লাখ টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। এখন ফরিদপুর। ঈদের পর সিলেটের বাজারগুলোতে কিছু সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে, তবে ক্রেতার সমাগম কমেনি। আরও জানাতে সিলেটের বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, সবজির দাম বাড়তে বলছিলাম, এর কারণ কি সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা জানাবেন। একই সঙ্গে জানাবেন যে বাজারে এই মুহূর্তে কোন কোন সবজি কত বেশি দামে বিক্রি হচ্ছে। মুক্তি, আমি রয়েছি সিলেটের সুবহানীঘাট কাঁচা বাজারে এবং আমরা সকাল থেকে এখানে এসে যেটি দেখলাম যে ক্রেতা সমাগম একেবারেই কম। ঈদের ছুটি শেষ হলেও এখনও কিন্তু ক্রেতারা ঠিকঠাক মতো এখানে এসে পৌঁছাননি এবং বিক্রেতারা যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে তারা অন্যান্য সপ্তাহে যেমনটি বিক্রি করেছিলেন, অর্থাৎ স্থিতিশীল দাম ছিল, কিন্তু আজকে থেকে এই দামটি কিছুটা চড়া হয়ে গিয়েছে। বিশেষ করে ঝিঙা, পটল সহ বেশ কিছু সবজির দাম কিন্তু আজকে বেড়ে গিয়েছে এবং কিছু কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে। আজকে যদি আমি আপনাকে প্রথমেই জানাতে চাই যে যেসব সবজির দাম বেড়েছে সেসব সবজির কথা প্রথমেই কিন্তু বলতে হয়। বেগুনের কথা, সেটি কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যদি আমরা অন্যান্য সবজির কথা বলি সেক্ষেত্রে কিন্তু লাউয়ের কথা বলতে হয়, লাউও কিন্তু 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি করলা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। বাঁধাকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 30 থেকে 35 টাকা। শসা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। তবে স্থিতিশীল রয়েছে কাঁচামরিচ এবং ধনে পাতা সহ বিভিন্ন ধরনের শাকের দাম যদি আমরা বলি, পুঁই শাক, লাল শাক সহ বিভিন্ন ধরনের শাক কিন্তু আজকে বাজারে এসেছে এবং এগুলো কিন্তু আটা প্রতি 10 থেকে 20 টাকা, কোনো কোনো জায়গায় 25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো আপনি যেমনটি বলছিলেন যে আসলে বাজারে দাম বৃদ্ধির কারণ যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে ক্রেতা সমাগম কম থাকা এবং সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি সিলেটে। এই কারণে কিন্তু দাম কিছুটা বেড়েছে। এবং আজকে যদি আমি আর দু একটি সবজির কথা বলি, বিশেষ করে ঝিঙা কিন্তু 80 টাকা প্রতি কেজি খুচরা বিক্রি হচ্ছে এবং পেঁপে এখানে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত কালকেও বা গত সপ্তাহে আমরা দেখেছি যে ঝিঙা কিন্তু 60 টাকা দরে বিক্রি হয়েছে। তো প্রতিটি বেশিরভাগ সবজির দামই কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। আমি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সিলেটে আমরা প্রতি বছরই যেমনটি দেখি যে ঈদের 8 থেকে 10 দিন পরে স্বাভাবিক হয় কার্যক্রম, তেমনটি কিন্তু এই সপ্তাহ হয়েছে এবং এই সপ্তাহে আমরা যেমনটি দেখেছি যে
প্রতিটি পণ্যের দাম কিন্তু আস্তে আস্তে কমার কথা কিন্তু সেটি বেড়ে চলছে। তো আমরা বিক্রেতাদের সাথে আলাপ করেছিলাম, তারা বলছেন যে আসলে সরবরাহ এখনও সঠিকভাবে হয়নি, এখনও মানুষজন আসেননি, এই কারণে এমনটি হতে পারে। এবং তারা যেমনটি বলছেন যে আসলে তারা যারা আসলে খুচরা বিক্রি করে থাকেন, খুচরা ব্যবসায়ীরা এখানে, তারা এখনও ক্রেতা পাচ্ছেন না এবং তারা অনেকটাই কিন্তু এই একটা ভোগান্তির মধ্যে আছেন। এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, বিক্রেতারা বলছেন যে ঈদের পর সবজির দাম কমে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও সেটি কমেনি। আমি আরও দু এক পদ সবজির কথা আপনাকে জানিয়ে রাখতে চাই। টমেটো কিন্তু গতকালকে আমরা যেটি দেখেছি 15 থেকে 20 টাকা, আজকে কিন্তু সেটি 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। আমরা এখানে কাঁচা আম দেখতে পাচ্ছি, এই সিজনে কিন্তু কাঁচা আমটা খুব বেশি জনপ্রিয়, সেটিও কিন্তু 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে লেবুর দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। গতকালকে আমরা বলছিলাম যেমনটি যে 20 থেকে 25 টাকা, কোনো কোনো জায়গায় 30 টাকা হালি প্রতি হালি বিক্রি হচ্ছে। তো কিন্তু আজকে এটি আবার অনেকটাই সমান দামেই বিক্রি হচ্ছে। কিন্তু অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজিগুলো কিন্তু অনেকটাই দাম বেড়ে গেছে। আমি যদি বিশেষ করে আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঝিঙার কথা, লাউয়ের কথা, মিষ্টি লাউ এবং কুমড়ো, চাল কুমড়ো যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এবং এই চিত্রটি শুধুমাত্র যে এই পাইকারি বা এই বাজারের নয়, আমরা পুরো সিলেটেই একই চিত্র। আজকে থেকে কিন্তু সবজির দাম কিছুটা চড়া। তবে স্বস্তির যে বিষয়টি হচ্ছে যে আস্তে আস্তে ক্রেতা সমাগম বাড়ছে এবং বিক্রেতারা যেমনটি বলছিলেন যে হয়তোবা আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু বাজার অনেকটাই স্বাভাবিক হবে। তারাও তাদের যে প্রতিদিনকার যে রোজকার যে বিক্রি হয় সেই রোজকার বিক্রি কিন্তু আবারও হবে। তো আজকের এই বাজার দরে আমরা যেমনটি দেখলাম যে বেশিরভাগ সবজির দামই কিন্তু বেড়ে গেছে, কিছু কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে। এই ছিল আমার কাছে সিলেটের কাঁচা বাজার থেকে সর্বশেষ। সন্দীপন শুভ যুক্ত ছিলেন সিলেট থেকে। দৈনিক হাজারো ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর হয়ে থাকলেও নানা সমস্যায় জর্জরিত মানিকগঞ্জ পৌরসভার টাউন বাজার। এখানে পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা ও অগ্নি নির্বাপনের সুযোগ না থাকায় ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা। বাজারটির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আসাদ জামানের প্রতিবেদন। মানিকগঞ্জ টাউন বাজার 5 শতাধিক দোকান নিয়ে গড়ে ওঠা জেলার অন্যতম প্রধান বিপণী কেন্দ্র। প্রতিদিন এখানে কাজ করেন 2000-এর বেশি মানুষ। তবে এই বিশাল বাজারে পয়ঃনিষ্কাশনের জন্য রয়েছে মাত্র 2টি পাবলিক টয়লেট, যা দীর্ঘ 6 মাস ধরে বন্ধ। তাই শৌচাগারের অভাবে অসুবিধায় পড়ছেন ক্রেতা ও বিক্রেতারা। এতে করে বাজারের আশপাশের এলাকায় বাড়ছে অপরিচ্ছন্নতা, পরিবেশ পড়ছে হুমকির মুখে। বাজারের ড্রেনেজ ব্যবস্থাও একেবারেই নাজুক। সামান্য বৃষ্টিতেই নোংরা পানি জমে তৈরি হয় ভোগান্তি। এছাড়া অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই বলেও অভিযোগ বাজার ব্যবসায়ীদের। বৃষ্টি নামলে পরে এই ড্রেনটা ভইরে বাজারে পানি উঠে তলিয়ে যায়। নোংরা অবস্থা দেখে বাজার করতে পারে না, বিভিন্ন সমস্যা। অগ্নি নির্বাপনের ওইরকম সুব্যবস্থা নাই এবং আগে যে ভাজা মাজা পুকুর ছিল সে পুকুরও নাই। এদিকে বাজারের পর্যাপ্ত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে বলে জানান বিশেষজ্ঞরা। আর স্থানীয় প্রশাসন বলছে বাজারে বিদ্যমান সমস্যা সমাধানে কাজ চলছে। পর্যাপ্ত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকে, যে পানি ব্যবস্থা যদি ঠিকমতো না থাকে, এখানে পানিবাহিত বিভিন্ন রোগ, ডায়রিয়া, কলেরা এগুলোর প্রাদুর্ভাব দেখা দেয়। প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে যেখানে জনসমাগম হয় সেই সমস্ত জায়গায় যারা আসবেন তাদের এই ওয়াশরুমের জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকা খুবই দরকার। আশা করি আমরা একটা প্রজেক্ট নিতে পারবো। পাবলিক টয়লেট এটা তো নেসেসারি, সুতরাং আমরা মেয়ে এবং ছেলে দুই জনের জন্য আমরা ব্যবস্থা নেব। দ্রুত এসব সমস্যা সমাধান করে বাজার ব্যবস্থা উন্নত করার দাবি ব্যবসায়ী ও ক্রেতাদের। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। চলমান হজ মৌসুমের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 14টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব, যা আগামী জুন মাস থেকে কার্যকর হতে পারে। এই নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ওমরাহ ভিসার ক্ষেত্রে সৌদি আরবের প্রবেশের সুযোগ থাকবে আগামী
13 এপ্রিল পর্যন্ত। এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা 5 বছরের জন্য সৌদিতে প্রবেশ এবং অবস্থান করতে পারবেন না। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক যাত্রী দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে সৌদিতে এসে অনুমতি ছাড়া হজে অংশ নেন। অনেকে আবার হজ শেষে নিজ দেশে না ফিরে অবৈধভাবে সৌদিতে অবস্থান করেন। এতে করে হজে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হয়। এই পরিস্থিতি এড়াতে ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। لسعيها رالح للعباد في أمور 23 মার্চ গাজার দক্ষিণাঞ্চলে চিকিৎসক সহ 15 জরুরি কর্মী হত্যার ঘটনায় ভুল স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপক ট্রাকের ওপর গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছিল। তবে তাদের মধ্যে অন্তত 6 জন হামাসকে সহায়তায় যুক্ত ছিল বলে অভিযোগ করেছে আইডিএফ। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ তুলে ধরেনি তারা। সম্প্রতি বালির নিচ থেকে 15 জনের মরদেহ উদ্ধারের পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। রেড ক্রিসেন্ট এবং অন্যান্য অনেক আন্তর্জাতিক সংস্থা বিষয়টির স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে দেশটিতে। শনিবার হ্যান্ডস অফ নামে এই বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে। মূলত ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই, শুল্ক আরোপ এবং নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ হয়। শুল্ক আরোপের পর শেয়ার বাজারে ধস নামায় দ্রুত শুল্ক নীতি পরিবর্তনের দাবিও জানান তারা। এদিকে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব পাওয়ার পর মার্কিন কেন্দ্রীয় সরকারের 23 লাখ কর্মচারীর মধ্যে 2 লাখের বেশি পদ শূন্য করেছেন ইলন মাস্ক। এটিও মেনে নিতে পারছেন না যুক্তরাষ্ট্রের মানুষ। গণতন্ত্রের ওপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্ক কমাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ভারত, ভিয়েতনাম ও ইসরায়েল। এ বিষয়ে ভিয়েতনামের সঙ্গে ইতিবাচক আলোচনার দাবি ট্রাম্পের। তবে ভারতের বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেনি ওয়াশিংটন। জাহানারা ভুঁইয়ার প্রতিবেদন। মার্কিন নতুন শুল্ক নীতি কার্যকরের বাকি 3 দিন। 9 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে বাড়তি শুল্ক নেবে ওয়াশিংটন। ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের 90টি দেশকে গুনতে হবে এ সম্পূরক শুল্ক। তবে শুল্ক আরোপ ঘোষণার একদিন পরই এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতায় উদ্যোগী হয়েছে ভারত, ভিয়েতনাম ও ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ। বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন। শুল্কের হার কমাতে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে এসব দেশ। ভিয়েতনামের উপর আরোপিত 46% শুল্ক কমিয়ে আনতে ইতোমধ্যেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন দেশটির কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি টো ল্যাম। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, শুল্ক নীতি নিয়ে ভিয়েতনামের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সমঝোতার স্বার্থে মার্কিন পণ্য থেকে শুল্ক একেবারে তুলে নিতে রাজি হয়েছে দেশটি। অবশ্য বাকি 2 দেশের কথা উল্লেখ করেননি ট্রাম্প। এদিকে ভারতের উপর আরোপিত 26% ও ইসরায়েলের উপর 17% কর কমাতে ইতোমধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেছে নয়াদিল্লি ও তেল আবিব। এমনটাই দাবি সিএনএনের ওই প্রতিবেদনে। ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বলতে সোমবার ওয়াশিংটনে আসার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। একাধিক সূত্রে বিষয়টি জানিয়েছে রয়টার্স। তবে ট্রাম্পের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলবে কিনা তা এখনো স্পষ্ট নয়। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বিশ্ব বাণিজ্য পরিচালনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বিশ্ব বাজারে অনিশ্চয়তার পাশাপাশি বৈশ্বিক প্রবৃদ্ধি ঝুঁকির মুখে পড়েছে, যার প্রভাবে দেখা দিতে পারে বৈশ্বিক মন্দা। এরই মধ্যে মার্কিন পণ্যে প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ। এদিকে শুল্ক দিয়ে এক ধাক্কায় বিশ্ব অর্থনীতিকে নতুন করে সাজাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। তানভীর জনের প্রতিবেদন। 67%. That's tariff. অর্থনৈতিক পুনর্গঠনে ট্রাম্প প্রশাসনের জাদুর কাঠি শুল্ক আরোপ। বাণিজ্য ভারসাম্য, মার্কিন শিল্প ও ব্যবসায়ীদের রক্ষায় এই উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। শুল্ক আরোপে বিদেশি পণ্যের দাম বাড়বে। এতে মার্কিন ভোক্তারা যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যের দিকে ঝুঁকবেন। এছাড়া শুল্কের অর্থ তাদের রাজস্ব ঘাটতি পূরণে সহায়তা করবে। তবে অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের এই উদ্যোগ
উল্টো পথেও হাঁটতে পারে। শুল্ক আরোপের সমস্ত লক্ষ্য অর্জন ব্যর্থ হলে মন্দায় পড়তে পারে মার্কিন অর্থনীতি। আমেরিকান জনগণ উচ্চমূল্যের বিদেশি পণ্যের কারণে যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যের দিকে ঝুঁকলে কমবে শুল্ক আদায়, আর করের বোঝা বইতে হবে মার্কিন ভোক্তাদের। মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানের পূর্বাভাস, যুক্তরাষ্ট্রের জিডিপি সংকুচিত হবে এবং এর প্রভাবে বিশ্ব অর্থনীতি মন্দায় পড়ার সম্ভাবনা জেগেছে 60%। ট্রাম্পের শুল্কনীতি অনিশ্চয়তার পাশাপাশি বিশ্বব্যাপী প্রবৃদ্ধিকে ঝুঁকির মধ্যে ফেলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বাণিজ্য ঘাটতি মেটাতে ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। Trump is bringing a lot of uncertainties to the global market, which put the global growth at risk. So to mitigate this kind of damage or risk, I think global government and the business side are actively rethinking their strategy. চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে মার্কিন জনগণকে দৃঢ়ভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি জানান, শুল্ক আরোপের মাধ্যমে মার্কিন অর্থনীতিতে বিপ্লব ঘটবে। তবে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অন্যান্য দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের ধারণা, শুল্কনীতির ফলে যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। US want to isolate itself. Well, let them do it. But then somebody need to carry on this global regime of free trade, and that's where EU, China, Japan, South Korea, well, the rest of the world except the US comes in. এরই মধ্যে মার্কিন পণ্যে চীন 34% এবং জাপান 24% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এদিকে ব্রিটেনের জাগুয়ার ল্যান্ড রোভার 1 মাসের জন্য যুক্তরাষ্ট্রে তাদের গাড়ি রপ্তানি স্থগিত করেছে। ব্রিটিশ নির্মিত গাড়ির দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক যুক্তরাষ্ট্র। ভারতের টাটা মোটরসের মালিকানাধীন জাগুয়ার ল্যান্ড রোভারও তাদের রপ্তানিতে সাময়িক স্থগিতাদেশ দেয়। তানভীর চনি, এখন বিশ্ব। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের শেষ হলো মনোমুগ্ধকর লুসাইল স্কাই ফেস্টিভ্যাল। ড্রোন, বিমান আর চোখ ধাঁধানো ফায়ারওয়ার্কসের মধ্য দিয়ে রাঙিয়ে তোলা হয় আকাশ। উৎসব দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ। আয়োজকরা বলছেন, মধ্যপ্রাচ্যের বড় উৎসবগুলোর একটি লুসাইল স্কাই ফেস্টিভ্যাল। ঈশিতা ব্রহ্মের প্রতিবেদন। কাতারের আকাশে নানা রঙের খেলা। দিনের বেলা বিমান আর ড্রোন উড়ে নানা রঙে রাঙিয়ে দিয়েছে আকাশ। রাতের বেলায় আকাশে জ্বলেছে নানা রঙের আলো। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে শেষ হলো লুসাইল স্কাই ফেস্টিভ্যাল। লুসাইল শহরের আল সাদ প্লাজার কাছে আলোর এই খেলা দেখতে ভিড় করেছিলেন দর্শনার্থীরা। Lusail Sky Festival is a festival which is organized by Qatar Calendar and Visit Qatar to celebrate Eid holidays in Qatar. We are here for 3 days today at the festival. We have a sky full of airplanes, drones, fireworks in the air and on the ground. রাত আর দিন লুসাইল শহরের আকাশ এভাবেই ছেয়েছিল নানা রঙে। এবারের প্রদর্শনীতে রাখা হয়েছে 16টি বিমান, 3000 ড্রোন আর ফায়ারওয়ার্কসের ব্যবস্থা। আকাশে এই আলোকসজ্জার সঙ্গে মিশেছিল নানা সুর। নানা কসরত দেখিয়ে বিমান উড়িয়েছেন ইউরোপের দক্ষ বৈমানিকরা। كمان ينتقى ناس مختلفة من كل البلدان، وأكيد الشو تبع الطيارات كتير حلو مع أغاني قدام، حاطين منصة للموسيقى وهيك. احنا متحمسين كثير، نحاول نستمتع من أوله لآخره برغم الحرارة، ولكن مستمتعين الصراحة. الحين الحمد لله الحرارة يعني। কাতার ক্যালেন্ডার আর ভিজিট কাতারের উদ্যোগে ঈদের ছুটির পর প্রতি বছর আয়োজন করা হয় লুসাইল স্কাই ফেস্টিভ্যালের। প্রবেশ ফি না থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই উৎসবে এসেছেন সর্বস্তরের মানুষ। তাদের জন্য রাখা হয়েছে আলাদা ফুড জোন, যেখানে রয়েছে 14টি খাবারের ট্রাক। বিনোদন থিয়েটারে চলেছে নানা ধরনের পারফরমেন্স। উৎসব শেষ হয়েছে শনিবার। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। পিএসএল এ খেলতে যাবার আগে রিশাদ হোসেনকে শুভ কামনা জানিয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। উৎসাহ পেয়ে উজ্জীবিত রিশাদের লক্ষ্য নিজের দল লাহোর কালান্দার্সকে শিরোপার মুকুট পরানো। সেই সাথে পিএসএল এর অভিজ্ঞতা কাজে লাগাতে চান জাতীয় দলের হয়েও। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। বহু আকাঙ্ক্ষিত পিএসএল এর ডাকে সাড়া দিয়ে দিন কয়েকের মধ্যেই উড়াল দিবেন রিশাদ হোসেন। যাবার আগে গুরু সালাউদ্দিন শুভকামনা জানিয়েছেন রিশাদকে। একই সঙ্গে দিয়েছেন ভালো খেলার তাড়না, দিয়েছেন পারফরমেন্সের দিকে নজর রাখার প্রতিশ্রুতিও। অনেক ভালো যাক,
তো আমি বললাম ইনশাআল্লাহ স্যার চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে। তো স্যার বলল কথা হবে মাঝে মাঝে এবং টুর্নামেন্ট শেষে ভালো কিছু দেখতে চাই ইনশাআল্লাহ। লাহোর কালান্দার্সে এই টাইগার লেগ স্পিনার সতীর্থ হিসেবে পাবেন শাহিন আফ্রিদি, আসিফ আলী, ফকর জামানদের। বড় মঞ্চে তারকা ক্রিকেটারদের সাথে খেলতে উন্মুখ টিমম্যান রিশাদ। পিএসএলে যাচ্ছি, এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। তো আমি চেষ্টা করব যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায়, টিমের যেটা প্রয়োজন অতটুকু যাওয়ার চেষ্টা করব। টিমের প্রয়োজনে যদি একটা ছক্কা লাগে আমি 6 মারার চেষ্টা করব এবং টিমের প্রয়োজনে যদি 10 বলে 30 করার লাগে আমি এরকম করার চেষ্টা করি সবসময়। তো আমি চেষ্টা করব যে টিম যেন জিতে এরকম কিছু করার ইনশাল্লাহ। লাহোর কালান্দার্সে এখনও যোগ না দিলেও এরই মধ্যে প্রতিপক্ষ ব্যাটারদের বধ করার পরিকল্পনা আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ। দ্বিতীয় বা তৃতীয় নয়, রিশাদ হোসেনের লক্ষ্য চ্যাম্পিয়ন শিরোপা। এর থেকে বড় খুশি আর কি যে যাচ্ছি ইনশাল্লাহ। তো ভালো করার চেষ্টা করব, টুর্নামেন্টে চ্যাম্পিয়নে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। পাকিস্তানের উইকেট হিসাবে যতগুলো ব্যাটসম্যানদের সাথে খেলছি এবং পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের সম্বন্ধে ধারণা আছে, তো অতটুকু নিয়ে কাজ করতেছি যে কে কোন জায়গায় ভালো খেলে না খেলে এইসবই আর কি। তারকাবহুল টুর্নামেন্ট পিএসএল, সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে জাতীয় দলে তার প্রতিফলন ঘটাতে চান সময়ের সাথে সাথে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা রিশাদ। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। টেস্ট সিরিজ ছাপিয়ে আলোচনায় টি-20-র অধিনায়ক ইস্যু। সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের পছন্দের তালিকায় এগিয়ে লিটন দাস, তাসকিন আহমেদরা। অন্যদিকে পিএসএল এর সুযোগ কিংবা এনওসি পাওয়াকে বড় করে দেখার সুযোগ নেই, বরং পারফর্ম করাটাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন তিনি। আরিফুল ইসলাম সাহাবের আরেকটি প্রতিবেদন। ইঙ্গিত কিংবা গুঞ্জন সত্যি করে টি-20-র অধিনায়কত্ব ছেড়েছেন শান্ত। খবরটা পুরনো, এরপর কয়েক মাস কেটে গেলেও নতুন অধিনায়কের নাম এখনও চূড়ান্ত হয়নি। অথচ বছর ঘুরলেই 2026 টি-20 বিশ্বকাপ। সঙ্গত কারণেই ঘরের মাঠে টেস্ট সিরিজ ছাপিয়ে সবার আগে আলোচনায় টি-20-র ক্যাপ্টেন ইস্যু। ক্যাপ্টেন হিসেবে বোর্ডের সাবেক ডিরেক্টর সুজনের টপ লিস্টে সবার আগে লিটন। তবে শর্ত, ডানহাতি এই ব্যাটারকে ফিরতে হবে ফর্মে। পাশাপাশি নিয়মিত পারফর্মার তাসকিনকেও এগিয়ে রাখছেন তিনি। দেশসেরা এই পেসারের আকরাম কামিন্স, বুমরাদের কাতারে যাবার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, হয়তোবা তারা অলরাউন্ডার ছিলেন। যদিও যে কেউ ফাস্ট বোলার ক্যাপ্টেন করতে পারবে না, কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি মেয়েটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তবে অফ ফর্মে থাকলেও পিএসএল এর ডাক পেয়েছেন লিটন, মিলেছে ছাড়পত্র। তবে এতটুকুতেই খুশি নন সুজন। প্রথম একাদশে প্রথম থেকে খেলে, সেটা সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি যদিও খেলে তাহলে এটা, এবং যদি খেলায় ভূমিকা রাখতে পারে, ম্যাচ জিতার জন্য, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। সেটাও দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ড আপের জায়গা হবে বিশেষ। ঘুরে ফিরে আবারও আসন্ন জিম্বাবুয়ে সিরিজ। ঘরের মাঠে আগের সিরিজগুলোতে দাঁড়াতেই পারেনি আফ্রিকান দলটি। সেখানে দলটির সাথে আসন্ন সিরিজে আসলেই কি কিছু পাওয়ার আছে? বিলিভ করি আমাদের এই কন্ডিশনে, এই গরমে জিম্বাবুয়ে আমাদের সাথে, আমার মনে হয় না আমরা উই আর ভেরি স্ট্রং টিম। আমার মনে হয় যে আমরা ভালো খেলছি না বলে অনেক কথা হচ্ছে, বাট আমাদের মধ্যে অ্যাবিলিটি আছে। সুজন মনে করেন বাংলাদেশ ভালো দল, তবে পারফর্ম করতে পারছে না। দ্রুতই এই খারাপ সময় কেটে যাবে এমনটাই প্রত্যাশা তার। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ঈদের টানা 9 দিন ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত। শেষ মুহূর্তে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। যুক্তরাষ্ট্রের সঙ্গে কমানো হবে বাণিজ্য ঘাটতি, বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা। ওয়াশিংটনের সঙ্গে কথা বলবেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত কুমিল্লা ইপিজেড। অর্থ বছর শেষে $1 বিলিয়ন রপ্তানির প্রত্যাশা। এবং বাংলাদেশ সহ 14টি দেশের ওপর সৌদি আরবের ভিসা নিষেধাজ্ঞা আগামী জুন থেকে কার্যকর হতে পারে। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।